হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওজিফা রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব মেশিন লার্নিংয়ের সুপারভাইজড লার্নিং। তো গত লেকচার ভিডিওতে আমরা মেশিন লার্নিং কী, মেশিন লার্নিংয়ের এক্সাম্পলগুলো, জেনারিক মডেল, অ্যাপ্লিকেশনস, টাইপস অফ মেশিন লার্নিং এগুলো দেখে আসছি। তো এই সুপারভাইজ লার্নিং তো মেশিন লার্নিংয়ের একটা টাইপস, এটা আমি গত ভিডিওতে আলোচনা করেছি। তো গত ভিডিও যারা দেখেনি তাদের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের ভিডিও দেখে আসবেন, তাহলে আপনাদের বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং এই সুপারভাইজ লার্নিংয়ের আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব আমি সেগুলো বুঝতে ইজি হবে। ঠিক আছে? তো সুপারভাইজ লার্নিং কি? সুপারভাইজ লার্নিংটা আমি আরেকবার রিক্যাপ করছি। সুপারভাইজ লার্নিংটা হচ্ছে ইটস এ টাইপ অফ মেশিন লার্নিং ওয়ার দ্য মডেল ইজ ট্রেন ইউজিং লেভেল ডেটা, অর্থাৎ লেভেল ডেটা ইউজ করে মেশিনকে ট্রেন করা হয় যেই পদ্ধতিতে বা যে টেকনিক ফলো করে সেটাই হচ্ছে সুপারভাইজড লার্নিং। ক্লিয়ার? এখানে দুটা মেন ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে রিগ্রেশন আর ক্লাসিফিকেশন। প্রথমে দেখে রিগ্রেশন কি। রিগ্রেশন হচ্ছে ইট ইজ এ সুপারভাইজ লার্নিং টেকনিক ইউজ টু প্রেডিক্ট কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যালু, অর্থাৎ কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যালুকে প্রেডিক্ট করার জন্য রিগ্রেশনকে ইউজ করা হয়। যেমন ধরেন এখানে এক্সাম্পল হতে পারে প্রেডিক্টিং হাউস প্রাইস, অর্থাৎ একটা বাসা দেখলেন আপনি, ওই বাসায় কয়টা ঘর আছে, কয়টা বারান্দা আছে, কিচেনটা কেমন, ওভারঅল বাসার আউটলুক কেমন, সব কিছুর বেস করে আপনি একটা রেন্ট বা প্রাইস প্রেডিক্ট করছেন, এটাই হচ্ছে রিগ্রেশন। বা এস্টিমেট টেম্পারেচার, আপনার প্রচণ্ড গরম লাগছে, আপনি ধারণা করতে পারেন আজকে মনে হয় এত ডিগ্রি তাপমাত্রা, এত বেশি গরম লাগছে যেহেতু আজকে মনে হয় 35 ডিগ্রি 36 ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে। আমরা বলি অনেক সময় এই জিনিসটা, এটাই হচ্ছে রিগ্রেশন। অর্থাৎ যেটাকে আমরা প্রেডিক্ট করি, একটা জিনিস দেখে বা একটা জিনিস ফিল করে আমরা প্রেডিক্ট করি, সেটাই হচ্ছে রিগ্রেশন। তো রিগ্রেশন তো বললাম দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে রিগ্রেশন আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন। তো রিগ্রেশন বুঝলাম, এখন হচ্ছে ক্লাসিফিকেশন বোঝার পালা। ক্লাসিফিকেশনটা কি? ইট ইজ এ টাইপ অফ সুপারভাইজ লার্নিং ওয়ার দ্য মডেল লার্নস ফ্রম লেভেল ট্রেনিং ডেটা অ্যান্ড প্রেডিক্ট ডিসক্রিট ক্লাস বা ক্যাটাগরি ফর নিউ আনসিন ইনপুটস। অর্থাৎ এখানে কি করা হয়, এটা একটা সুপারভাইজ লার্নিংয়ের টেকনিক, যেটা ফলো করে বা যেটার উপর বেস করে কোনো একটা মডেলকে লার্ন করানো হয় লেভেল ট্রেনিং ডেটা দিয়ে, এবং সেটা প্রেডিক্ট করে লেভেল ডেটা সে প্রেডিক্ট হিসেবে আসে এবং ডিসক্রিট ক্লাস বা ক্যাটাগরিতে সে তার আনসিন ইনপুটগুলো পেয়ে থাকে। ঠিক আছে? তার ইনপুটগুলো আনসিন হয়ে থাকে এবং তার যে আউটপুটগুলো বা প্রেডিকশনগুলো সেগুলো লেভেল ট্রেন ডেটার উপর বেস করে সে দিয়ে রাখে। ঠিক আছে? ইন ক্লাসিফিকেশন দ্য আউটপুট ভ্যারিয়েবল ইজ ক্যাটাগরিক্যাল নট কন্টিনিউয়াস। এখানে কিন্তু ক্যাটাগরিক্যাল আউটপুট দেয়, কন্টিনিউয়াস আউটপুট দেয় না, যেটা কিনা রিগ্রেশনে ছিল। ঠিক আছে? এটার এক্সাম্পল হতে পারে ইমেল স্প্যাম ডিটেকশন, ডিজিজ ডায়াগনোসিস, এগুলো হচ্ছে তার এক্সাম্পল হতে পারে। তো ক্লাসিফিকেশন আবার তিনটা টাইপ আছে। একটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন, বাইনারি বলতে আমরা জানি দুইটা, ইদার 0 আর 1, তাই না? এরপর হচ্ছে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে মাল্টি লেভেল ক্লাসিফিকেশন। এখানে একের অধিক ক্লাস থাকতে পারে, যেহেতু মাল্টি ক্লাস। আবার এখানেও মাল্টি লেভেল বলতে কি একের অধিক লেভেল থাকতে পারে। এটাই হচ্ছে ক্লাসিফিকেশনের টাইপস। এখন আমরা দেখব রিগ্রেশন অ্যানালাইসিস। It is a statistical and machine learning method that model the relationship between a dependent variable and one or more independent variable to make prediction. অর্থাৎ এই রিগ্রেশন অ্যানালাইসিসটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল বা মেশিন লার্নিং মেথড, যেটার উপর বেস করে কি বুঝতে পারি আমরা, সেটা হচ্ছে রিলেশনশিপ বুঝতে পারি একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যে প্রেডিকশনটা, সেটা আমরা এই রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারি। ঠিক আছে? এখান থেকে একটা বেসিক থিওরি টাইপ কোশ্চেন আসতে পারে, আপনারা একটু পড়ে নিন ডিটেলস। এখানে হচ্ছে রিগ্রেশনের কিছু টাইপ আছে। ফার্স্ট অফ অল হতে পারে লিনিয়ার রিগ্রেশন, এরপর হতে পারে লজিস্টিক রিগ্রেশন, এরপর হতে পারে পলিনোমিয়াল রিগ্রেশন, এরপর হতে পারে সাপোর্ট ভেক্টর রিগ্রেশন, ডিসিশন ট্রি রিগ্রেশন, র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন, একাধিক রিগ্রেশন টাইপস আছে। তবে বেসিক্যালি আমরা এই দুটো টাইপ, অর্থাৎ লিনিয়ার রিগ্রেশন এবং লজিস্টিক রিগ্রেশন, এই দুটো রিগ্রেশন নিয়ে আমরা ডিসকাস করব। তা আজকের ভিডিওতে আমি লিনিয়ার রিগ্রেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো লিনিয়ার রিগ্রেশনটা কি? মডেলস এ লার্ন রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবলস, অর্থাৎ তার মধ্যে লিনিয়ার রিলেশনশিপ থাকবে। অর্থাৎ লিনিয়ার মানে কি? সমান্তরাল, তাই না? এবং আউটপুটটা কন্টিনিউয়াস হবে, হয়। তাহলে এখানে কি বুঝলাম, যে লিনিয়ার রিলেশনশিপ শো করে এবং আমাদের আউটপুটটাও কন্টিনিউয়াস হয়। এবং লজিস্টিক রিগ্রেশন কি? ইউজড ফর ক্লাসিফিকেশন নট ট্রু রিগ্রেশন। অর্থাৎ লজিস্টিক রিগ্রেশন হচ্ছে ক্লাসিফিকেশনের আন্ডারে পড়ে, এটা কিন্তু রিগ্রেশন না। আর আউটপুটটা কি হয়? ক্যাটাগরিক্যাল হয়। দেখেন লিনিয়ারে কী হচ্ছিলো, আউটপুটটা কন্টিনিউয়াস হচ্ছিলো, লজিস্টিকের আউটপুটটা ক্যাটাগরিক্যাল বা
ইয়েস নো টাইপ হবে, ঠিক আছে। এরপর হতে পারে কি পলিনোমিয়াল রিগ্রেশন। তো এগুলো নিয়ে আমরা ডিসকাস করব না, তারপর জাস্ট বেসিক কনসেপ্ট দিয়ে রাখি যাতে আপনারা পরবর্তীতে কোনো নামগুলো শুনেন আপনারা জাস্ট কিছু হলো ধারণা পান। এই জন্য পলিনোমিয়াল রিগ্রেশনটা কি? মডেল নন লিনিয়ার রিগ্রেশন ইউজিং পলিনোমিয়াল টার্মস। অর্থাৎ এখানে কি হচ্ছে, লিনিয়ার রিগ্রেশন কিন্তু ইউজ হবে না, নন লিনিয়ার রিগ্রেশন ইউজ হবে এবং এখানে পলিনোমিয়াল টার্মগুলো আসবে। সাপোর্ট ভেক্টর রিগ্রেশন বা এসভিআর ইউজেস সাপোর্ট ভেক্টর মেশিন বা এসভিএম প্রিন্সিপালস। আমরা এসভিএম জানি, সাপোর্ট ভেক্টর মেশিন, এটা আমরা নিউরাল নেটওয়ার্কে পড়ে এসেছি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তারপর যদি চান নিউরাল নেটওয়ার্কের প্লেলিস্ট থেকে সাপোর্ট ভেক্টর মেশিনের কনসেপ্টটা দেখে আসতে পারেন। তো এখানে সাপোর্ট ভেক্টর মেশিন বা এসভিএম এর প্রিন্সিপালগুলো ইউজ করা হয় সাপোর্ট ভেক্টর রিগ্রেশনের ক্ষেত্রে। ওয়ার্কস ওয়েল উইথ হাই ডাইমেনশনাল ডেটা। অর্থাৎ কোনো ডেটা যদি হাই ডাইমেনশনাল হয়ে থাকে, হাই ডাইমেনশন বলতে কী বোঝায়, একাধিক অ্যাট্রিবিউট বিশিষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে এই সাপোর্ট ভেক্টর রিগ্রেশনটা খুব ভালো কাজ করে থাকে। এরপর হচ্ছে ডিসিশন ট্রি রিগ্রেশন ইউজেস এ ট্রি লাইক স্ট্রাকচার। এখানে এমন একটা ট্রি ইউজ করা হয় যেটা একটা স্ট্রাকচারের মতন করে আমরা আউটপুট দেখতে পারি। এরপর হচ্ছে র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন এনসেম্বল দ্য মাল্টিপল ডিসিশন ট্রি। এখানে কী হচ্ছে, এখানে একটা ডিসিশন ট্রি বা ট্রি স্ট্রাকচার করা হচ্ছে, এখানে কী হচ্ছে মাল্টিপল, যেহেতু র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন, ফরেস্টে কী থাকে, একাধিক গাছ থাকে, ওই কনসেপ্ট থেকে এখানে কী হচ্ছে মাল্টিপল ডিসিশন ট্রি দিয়ে একটা কম্বাইন করে একটা রিগ্রেশন মডেলকে বিল্ড করা হয়, এটাকে বলা হয় র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন। ইমপ্রুভ অ্যাকুরেসি অ্যান্ড রিডিউস ওভারফিটিং। আসলে এখানে কী হয়, যেহেতু একাধিক ডিসিশন ট্রি নিয়ে কাজ করা হয়, সেক্ষেত্রে অ্যাকুরেসি ইমপ্রুভ হয়, সেই সাথে ওভারফিটিংও আমাদের রিডিউস হয়ে থাকে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার কণ্ঠ নাকে হয়ে যাচ্ছে ঠান্ডা লাগার কারণে, তো বিষয়টা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমরা দেখব টার্মিনোলজিস রিলেটেড টু রিগ্রেশন অ্যানালাইসিস। কিছু টার্ম আমরা জানতে হবে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আউটলায়ার্স, ওভারফিটিং, আন্ডারফিটিং, এই জিনিসগুলো জানতে হবে, যেগুলো কি যদি আমরা এগুলো জানি তারপর আমি একবার বলে দিচ্ছি। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে আমাদের যে জিনিসটা প্রেডিক্ট করতে হবে সেটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইটস অলসো কল্ড টার্গেট অর আউটপুট ভ্যারিয়েবল, অর্থাৎ একে টার্গেট বা আউটপুটও বলা হয়ে থাকে। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবলস দ্যাট ইউজ টু মেক প্রেডিকশন, অর্থাৎ যেটাকে ইউজ করে প্রেডিকশনের কাজটা করা হবে সেটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইটস অলসো কল্ড ফিচার অর ইনপুট ভ্যারিয়েবল, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ইনপুট ভ্যারিয়েবল বা ফিচার ভ্যারিয়েবল বলা হয়, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে টার্গেট বা আউটপুট ভ্যারিয়েবল বলা হয়। ক্লিয়ার? তাছাড়া আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, এই ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে ডিফারেন্সটা বা কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে আমাদের স্টাডি টাইম এবং সিজিপিএ দেওয়া আছে। আমি যতক্ষণ পড়বো তারপর বেস করে আমার সিজিপিএ কেমন আসতে পারে, এখানে একটা এরকম টেবিল দেওয়া আছে। ক্লিয়ার? তো এখানে কী হচ্ছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রে কী হবে দেখেন, যে আমাদের প্রেডিকশনের উপরে ওই জিনিসটা ডিপেন্ড করবে, তাই না? এখানে দেখেন যদি আমি 4 ঘন্টা পড়ি তাহলে আমার সিজিপিএ এটা হতে পারে, যদি আমি 6 ঘন্টা পড়ি তাহলে সিজিপিএ এটা হতে পারে, যদি 2 ঘন্টা পড়ি তাহলে সিজিপিএ এটা হতে পারে। তো দেখেন এই যতক্ষণ আমি পড়াটা তো আমার উপরে, তাই না? আমি 4 ঘন্টা পড়বো, 2 ঘন্টা পড়বো, 1 ঘন্টা পড়বো, কিন্তু পড়বোই না, সেটা আমার উপরে। বাট এখানে যতক্ষণ পড়বো তারপর বেস করে কী হচ্ছে দেখেন আমাদের সিজিপিএ কম বেশি ভ্যারি করছে, তাই না? যখন 4 ঘন্টা পড়ছি সিজিপি যেরকম থাকছে, যখন 6 ঘন্টা পড়ছি সিজিপি আগের থেকে বাড়ছে, তাই না? যখন 2 ঘন্টা পড়ছি তখন দেখেন 4 ঘন্টা বা 6 ঘন্টা থেকে কম 2 ঘন্টা, তাহলে সিজিপিও কমে যাচ্ছে। এই জিনিসটা অর্থাৎ সিজিপিএ কার উপর ডিপেন্ডেন্ট, আমি কতক্ষণ পড়ছি এটার উপর ডিপেন্ডেন্ট, তাই না? এই জন্য হচ্ছে এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা টার্গেট, আর এটা হচ্ছে কতক্ষণ পড়ছে সেটা আমার বিষয়। আমি ইচ্ছা করলে 2 ঘন্টা পড়তে পারি, 4 ঘন্টা পড়তে পারি, এই জন্য এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা এটাকে আমরা ফিচার বা ইনপুট বলতে পারি। ক্লিয়ার? তো আশা করি আপনারা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখব হচ্ছে আউটলায়ার কি। ডেটা পয়েন্টস দ্যাট আর ফার ফ্রম আদার অবজারভেশনস, অর্থাৎ একটা ডেটা পয়েন্ট থেকে আরেকটা ডেটা পয়েন্ট থেকে অনেক বেশি ডিস্টেন্স হয়ে থাকে, সেটাই হচ্ছে আউটলায়ার। ইট ক্যান নেগেটিভলি অ্যাফেক্ট মডেল পারফরমেন্স, এটা কিন্তু মডেল পারফরমেন্সের উপর একটা নেগেটিভ ইফেক্ট ফেলতে পারে আউটলায়ার। তো এই আউটলায়ার, আন্ডারফিটিং, ওভারফিটিং এই কনসেপ্টগুলো কিন্তু আমরা ডেটা মাইনিং অলরেডি পড়ে এসেছি। আন্ডারফিটিং কি? মডেল ইজ টু সিম্পল, অর্থাৎ মডেলটা খুবই সিম্পল হয় এবং ফেলস টু ক্যাপচার প্যাটার্ন ইন ডেটা, অর্থাৎ যেহেতু খুবই সিম্পল হয়ে থাকে তাহলে ডেটার প্যাটার্নগুলোকে সে খুঁজে বের করতে ফেল করে, তাই না?
আর ওভারফিটিং কি, মডেল ইজ টু কমপ্লেক্স, অর্থাৎ মডেলটা খুব বেশি কমপ্লেক্স হয়ে যায়, যার ফলে কী হয়, পারফর্ম ওয়েল অন ট্রেনিং ডেটা বাট পোরলি অন নিউ ডেটা। অর্থাৎ যেহেতু অনেক বেশি কমপ্লেক্স একটা মডেল আমরা ওভারফিটিং যদি হয়ে থাকে সেক্ষেত্রে ধরে থাকি যে মডেলটা খুব বেশি কমপ্লেক্স হয়ে যায়, সেক্ষেত্রে সে কী করে, ট্রেনিং যে ডেটাগুলো সেটার উপর ভালো কাজ করতে পারে, বাট আনসিন বা আননোন কোনো ডেটা দিলে সেটার উপর সে ভালো একটা আউটপুট আমাদের সামনে দিতে পারে না। দুটাই কিন্তু প্রবলেম, ওভারফিটিংও প্রবলেম, আবার আন্ডারফিটিংও প্রবলেম, ঠিক আছে। তো এখন দেখবো রিগ্রেশন মডেল। A regression model is a statistical model for estimating the relationship between a dependent variable and one or more independent variable. অর্থাৎ রিগ্রেশন মডেলটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মডেল যেটা কী করে, এস্টিমেট করতে পারে, কিসের এস্টিমেট করতে পারে, রিলেশনশিপ বিটুইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড ওয়ান আর মোর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অর্থাৎ একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে রিলেশনশিপগুলো সেটাকে এস্টিমেট করতে পারে স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে, সেটাই হচ্ছে রিগ্রেশন মডেল। ক্লিয়ার? এবার হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন ইজ সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম ইউজ টু রিগ্রেশন প্রবলেম টু মডেল দ্য রিলেশনশিপ বিটুইন এ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড ওয়ান আর মোর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বাই ফিটিং এ স্ট্রেট লাইন ইন দ্য ডেটা। অর্থাৎ লিনিয়ার রিগ্রেশন কী হয়, একটা স্ট্রেট লাইন দেয়, যার ফলে আমরা খুব ইজিলি ওই গ্রাফ দেখে বুঝতে পারি যে আমাদের সুপারভাইজ লার্নিংয়ের যে অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করলাম সেটার উপর বেস করে আমাদের মডেলটা একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে যে রিলেশনশিপটা বিল্ড করছে সেটা কেমন পারফরমেন্স দিচ্ছে এটা আমরা বুঝতে পারি। তা আমরা এই লিনিয়ার রিগ্রেশনের মধ্যে ম্যাথ দেখব, তো কিছু বেসিক টার্মস জেনে নিই। তো লিনিয়ার রিগ্রেশনের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে এইটা, y ইজিক্যাল টু বি নট, বা এখানে আপনারা বিটা ধরতে পারেন, বিটা নট প্লাস b1 ইন্টু এক্স প্লাস এপসাইলন। এখানে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা টার্গেট ভ্যারিয়েবল, অর্থাৎ এটা হচ্ছে আউটপুট, তাই না। এক্স, এই যে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা প্রেডিক্টেড ভ্যারিয়েবল। b0 বা বিটা জিরো যেটা আপনি ধরেন না কেন, সেটা হচ্ছে ইন্টারসেপ্ট অফ দ্য লাইন, যে লাইনটা যেই পয়েন্টে ইন্টারসেপ্ট করছে সেটাই হচ্ছে b0। b1টা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন কোএফিশিয়েন্ট, আর এপসাইলনটা হচ্ছে র্যান্ডম ইরর। ঠিক আছে, তো আমরা এখন এই লিনিয়ার রিগ্রেশনের টাইপস দেখবো এবং সেখান থেকে ম্যাথ দেখব। তো লিনিয়ার রিগ্রেশনের দুটো টাইপস আছে, একটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, একটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তো সিম্পল লিনিয়ার রিগ্রেশনে কী হচ্ছে দেখেন, সিম্পল লিনিয়ার রিগ্রেশনে আমাদের এরকম দুইটা কলাম দেওয়া থাকবে, একটা হচ্ছে ফিচার আর একটা হচ্ছে টার্গেট। ফিচার বা ইনপুট, টার্গেট বা আউটপুট, ঠিক আছে, কনফিউজড হবে না দেখলে। তো প্রথমে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনের জন্য একটা এক্সাম্পল দেখছি, পরবর্তীতে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের জন্য একটা এক্সাম্পল সলভ করার ট্রাই করব। দেখে দেখতে পাচ্ছি কি আছে, আমাদের স্টাডি টাইম দেওয়া আছে এবং সিজিপিএ দেওয়া আছে, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এখানে সিজিপিএগুলো দেওয়া আছে। এই যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন যদি অ্যাপ্লাই করে আমাদেরকে এই প্রবলেমটাকে সলভ করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে কী করব, প্রথমে আমরা এই যে এক্স এবং ওয়াই যেটা মান দেওয়া আছে, এটাকে আমরা এক্স ধরলাম, এটাকে আমি ওয়াই ধরলাম, ঠিক আছে। এই দুটো মানের আমরা মিন বের করব। মিন বের করে আমরা কীভাবে জানি, সবগুলো যোগ করব, 4 + 5 + 6 + 2 + 3 যোগ করার পরে কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, 5 দিয়ে ডিভাইড করব, তাহলে আমরা মিন পেয়ে যাব, তাই না। দেখেন এই যে এক্স বার বলতে মিন বোঝাচ্ছি, তাহলে এক্সের মানগুলো হচ্ছে এটা, যেটা আমি মিন বের করে তাহলে পাচ্ছি আমরা 4। সিমিলার ওয়েতে ওয়াইয়ের জন্য সবগুলো যোগ করব, করে এখানে 5টা ভ্যালু আছে, 5 দিয়ে ডিভাইড করবো, তাহলে আমরা মিন পাচ্ছি ওয়াইয়ের জন্য 3.36। ক্লিয়ার? এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ। এরপরে কাজটা কি, এরপরে কাজটা হচ্ছে এই যে আমাদের এক্স যে ঘরটা, এটা থেকে আমাদের এই যে মিন ভ্যালুটা 4 এক্স বারের জন্য, এটাকে মাইনাস করব। তাহলে মাইনাস করার পর আমরা পাচ্ছি এখানে 0, 5 থেকে 4 মাইনাস করলে পাচ্ছি 1, 6 থেকে 4 মাইনাস করলে 2, 2 থেকে 4 মাইনাস করলে -2, এরপর হচ্ছে 3 থেকে 4 মাইনাস করলে -1, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা সিমিলার ওয়েতে ওয়াইয়ের জন্য, ওয়াই থেকে অর্থাৎ ওয়াইয়ের এই ভ্যালুগুলো থেকে ওয়াই বার অর্থাৎ মিন যে ভ্যালুটা সেটাকে মাইনাস করব, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করলে আসছে এই ভ্যালুগুলো, জাস্ট এইটা থেকে এই ভ্যালু থেকে আমরা এই ভ্যালুগুলো একটা একটা করে মাইনাস করছি, তাহলে আমরা এই ভ্যালুগুলোকে পেয়ে গেলাম। এরপর করবো কি, এরপরে হচ্ছে আমরা যে এক্স মাইনাস এক্স বার এটার স্কোয়ার করব, ঠিক আছে। এই যে মানটা এটা স্কোয়ার করলে আমরা এই মানগুলো পাচ্ছি, অর্থাৎ এই ভ্যালুগুলো জাস্ট স্কোয়ার করে দেবো। 0 স্কোয়ার করলে 0 থাকছে, 1 স্কোয়ার করলে 1 থাকছে, 2 স্কোয়ার করলে 4 হচ্ছে, -2 স্কোয়ার করলে 4 হচ্ছে, -1 স্কোয়ার করলে 1 হচ্ছে।
তো এটা যোগফল কত আসছে, এই যে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটা যোগফল আসছে 10। তো এই যে আমরা স্কোয়ার কেন করলাম বা এটা কেন করছি এটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি। তো এটা তো হয়ে গেল। এরপরে কাজটা কি, এই যে এই ভ্যালুটা অর্থাৎ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার যে ভ্যালুটা আমরা পেয়েছি এটা থেকে ওয়াইয়ের জন্য যেই মানটা আমরা পেলাম অর্থাৎ ওয়াই মাইনাস ওয়াই বার এই মানটাকে মাইনাস করবো, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করবো, সরি গুণ করবো, দুঃখিত, গুণ করব। গুণ করলে কি হচ্ছে, এই যে গুণ এখানে এখানে ডট দিতে পারেন বা মাল্টিপ্লাই সাইন দিতে পারেন, ঠিক আছে। গুণ করলে যে মানগুলো পাবো আমরা সেই মানগুলোকে এখানে লিখে নিলাম এবং এই যে পাঁচটা কলামকে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 1.96। তো আমাদের প্রথম কাজগুলো হয়ে গেল। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে বিটা 1 বা B1 এর মানটাকে ক্যালকুলেশন করা। দেখে তো আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটার সরি এখানে একটা স্কোয়ার হবে, হ্যাঁ। তো এই মানটা আমরা দেখেন কোথায় পেয়েছি, এই যে এইটা এই মানটাই তো এখানে লেখা আছে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, তাই না। এই যে দেখেন এটা লেখা আছে, বাট এখানে কী বলবো সামেশনটা কীভাবে পাবো, এগুলো সব যোগ করলে সামেশনটা পেয়ে গেলাম, তাই না। তাহলে সামেশনটা পেয়ে গেছি। এরপর হচ্ছে ডিভাইড বাই কোনটা, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার যেটা ছিল, এই যে দেখেন এই যে এই রোটার যোগফল কত ছিল, যোগফল ছিল 10, তাই না। তারপর ডিভাইড করলাম 10 দিয়ে, ক্লিয়ার। তো এটা এখন ক্যালকুলেশন করলে আসছে 0.196। তাহলে এখন এটা পেয়ে গেলাম। এরপরে কাজটা কি, এরপরে কাজটা হচ্ছে আমাদের যে সূত্রটা আমরা দেখছিলাম এর আগে লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে y = b0 + b1 × x। এটা হচ্ছে সূত্র ছিল মেন, তাই না। b0 এর মান তো আমরা বের করবো, y এর মান তো পেয়ে গেছি আর x এর মানটা পেয়ে গেছি, y এর মান আর x এর মান পেয়ে গেছি বলতে ওই যে আমরা মিন বের করলাম, এই যে x এর মিন এবং y এর মিন, এটাই হচ্ছে আমরা এখানে y আর x এর ক্ষেত্রে ইউজ করবো। b1 এর মান তো এখানে বের করলাম, এখন b0 এর মানটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে খুব ইজিলি বের করতে পারবো, কারণ আমরা y এর মান জানি, b1 এর মান জানি, x এর মান জানি। তো এখান থেকে b0 এর মান কেন খুব ইজিলি বের করতে পারবো, তাই না। তো y এর মানটা আমি লিখে নিলাম, b0 এরকম থাকলো সূত্রের প্লাস b1 এর মান কত পেলাম, এই যে এটা লিখে নিলাম, আর x এর মান কত, x এর যে মিনের মানটা ছিল 4, ক্লিয়ার, লিখে নিলাম 4 ইন্টু সাইন কেন হলো, কারণ b1 × x গুণাকারে আসছে এই জন্য। এরপর কী হবে, আমরা এই সাইডটা গুণ করে জাস্ট এই পাশে আনলে কী হচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা মাইনাস করলে কত আসছে, এটা মাইনাস করলে আসছে 2.576। এটা হচ্ছে আমাদের b0 এর মান, ক্লিয়ার। এখন কথা হচ্ছে এই যে গ্রাফটা কোথা থেকে আসলো, ওই যে আমরা x এবং y এর যে মিন বের করলাম, এই যে x এর জন্য 4, y এর জন্য 3.36, এটাকে আমরা গ্রাফে তুলে ধরেছি। এখানে হচ্ছে x এর মান, এদিকে হচ্ছে y এর মান, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3.36, অর্থাৎ একটু নিচে হবে। তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট এই জায়গাটায় নিয়েছি, আপনারা চাইলে নিচে নিতে পারেন, এখানে তো কোনো নির্দিষ্ট ইয়ে নাই, জাস্ট খাতায় গ্রাফ আঁকাচ্ছি আমরা, তাই না। এই জন্য হচ্ছে আমি এখানে নিয়েছি। এবং কী বলেছিলাম, আমাদের মাঝখান দিয়ে একটা লাইন যাবে, ইন্টারসেক্টিং পয়েন্টটাই হচ্ছে আমাদের b0, এই যে এই পয়েন্টটার মানই হচ্ছে এইটা, ক্লিয়ার। এটা হচ্ছে আমি লিখে দিই, এটা হচ্ছে b0, ক্লিয়ার। তো এটা হলো আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশনের এক্সাম্পল। তো হোপফুলি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন, আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বোঝানোর জন্য। এখন আমরা দেখব মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন কী, এবং এখানে একটা এক্সাম্পল দেখব। তো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা হচ্ছে, ইট ইজ এ সুপারভাইজড লার্নিং টেকনিক ইউজ টু মডেল দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ান ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অর্থাৎ এটা একটা সুপারভাইজ লার্নিংয়ের টেকনিক যেটা ইউজ করে মডেলের মধ্যে রিলেশনশিপকে দেখানো হয় একটা ডিপেন্ডেন্ট এবং 2 বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে। তো ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করব। y = β0 বা b0 লিখতে পারেন আপনারা, কোনো সমস্যা না, প্লাস β1 x1 প্লাস β2 x2 প্লাস β3 x3 প্লাস ডট βn xn পর্যন্ত যাবে, ঠিক আছে। এখানে ওয়াইটা হচ্ছে টার্গেট ভ্যারিয়েবল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা হচ্ছে আউটপুট। এই যে x1 x2 x3 এগুলো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা ইনপুট, ঠিক আছে, সরি। এরপরে এই যে β0 বা b0 যেটা বলেন না কেন, এটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্টিং পয়েন্ট, আর এই যে β1 β2 β3 βn এগুলো হচ্ছে আমাদের রিগ্রেশন কোএফিশিয়েন্ট, ক্লিয়ার। তো
আমরা এখানে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে ম্যাট্রিক্স অ্যাপ্রোচটাকে ইউজ করবো। কেন ইউজ করবো? কারণ এখানে কী হয়, ম্যাট্রিক্স ফর্মেট যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমরা বেনিফিট কী কী পাবো, সেটা হচ্ছে হ্যান্ডেল মাল্টিপল ভ্যারিয়েবলস ইজিলি। এখানে মাল্টিপল ভ্যারিয়েবলকে আমরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো। কম্প্যাক্ট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমরা যে জিনিসটা রিপ্রেজেন্ট করতে যাচ্ছি সেটাকে কম্প্যাক্টলি রিপ্রেজেন্ট করা যাবে। ইফিশিয়েন্ট কম্পিউটেশনের ক্ষেত্রেও ম্যাট্রিক্স খুব ভালো কাজ করে। ক্লোজ ফর্ম সলিউশনের মাধ্যমে আমরা এখানে লিনিয়ার রিগ্রেশনকে ক্যালকুলেশন করতে পারবো। ক্লোজ ফর্ম যে ফর্মুলাটা সেটা আমি লিখে নিয়েছি, বিটা ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার টি এক্স, এইটার পুরোটার ইনভার্স ইন্টু এক্স টু দি পাওয়ার টি ওয়াই। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনকে এখন সলভ করার ট্রাই করবো। তার সাথে আমরা এখন একটা এক্সাম্পল দেখি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে। আচ্ছা, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের এক্সাম্পল দেখবো। তার আগে আমাদের রিগ্রেশনের ক্ষেত্রে মানে মাল্টিপল রিগ্রেশনের ক্ষেত্রে একটু বেসিক যে ইকুয়েশনগুলো সেগুলো জানতে হবে। এক্সের ক্ষেত্রে আমরা কী করবো, প্রথম যে কলামটা সেটাকে সবগুলো 1 ধরে নেবে বাই ডিফল্ট, এটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে। চেঞ্জ হবে জাস্ট এই দুইটা, অর্থাৎ প্রথম কলামটা 1 ফিক্সড থাকবে, বাকিটা হচ্ছে x11 x12 x21 x22 x31 x32 এরভাবে হবে, ঠিক আছে। যদি পরবর্তীতে আরও থাকে সেভাবে আরও বাড়তে থাকবে। এরপর হচ্ছে বিটার মান হবে বিটা 0 বিটা 1 বিটা 2, ওয়াইয়ের জন্য y1 y2 y3 এভাবে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক ইকুয়েশনের মানে কনসেপ্ট আর কি ম্যাট্রিক্সের ক্ষেত্রে, মানে লিনিয়ার রিগ্রেশনের এক্সাম্পলের জন্য। দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, x1 x2 এবং ওয়াইয়ের মান দেওয়া আছে। এখান থেকে আমরা প্রথম কাজ কি, প্রথম কাজটা হবে হচ্ছে ম্যাট্রিক্সকে কনস্ট্রাক্ট করা। কীভাবে ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করব, একটাকেই বললাম যে আমাদের প্রথম রোটাকে সবগুলোকে 1 ধরতে হবে, এবং এখানে হচ্ছে x1 মান বসবে, এখানে x2 এর মান বসবে। দেখেন x1 x2 এর মান দেওয়া আছে, তাহলে আমরা কী করব, ফার্স্ট কলামে সবগুলো 1 হবে, সেকেন্ড কলামে হবে x1 এর মানগুলো, আর থার্ড কলামে হবে x2 এর মানগুলো, ঠিক আছে। আর ওয়াইয়ের যে মানগুলো সেগুলো হচ্ছে ওয়াইয়ের জন্যই বসবে, যে ওয়াইয়ের জন্য 1 2 3 আছে, এখানেও দেখেন 5 6 10 এরকমভাবে আছে, ঠিক আছে, জাস্ট এভাবে বসবে। তো এক্সের জন্য আমরা কী করছি, প্রথম যে কলামটা সেটাকে সবগুলোকে বাই ডিফল্ট 1 ধরে নিছি। এটা হচ্ছে আমাদের x1 এর ভ্যালু, দেখেন 1 2 3, এখানেও 1 2 3। আবার দেখেন x2 এর ভ্যালু কত, 2 1 3 2 1 3 লিখে নিয়েছি, ক্লিয়ার। জাস্ট x1 x2 এর মান বসিয়ে দিলাম। আর ওয়াইয়ের জন্য কি, ওয়াইয়ের মান তো দেওয়া আছে 5 6 10 দেওয়া আছে, লিখে নিলাম। তাহলে ম্যাট্রিক্স কনস্ট্রাকশনের কাজ অর্থাৎ স্টেপ 1 কাজ হয়ে গেল। এরপরে কাজ কি, দেখেন আমাদের ফর্মুলাতে কী ছিল, xt ইন্টু এক্স। আমরা কী করলাম, আমরা এক্স বের করছি, এখন আমাদের এক্স টু দি পাওয়ার টি অর্থাৎ ট্রান্সপোজ বের করতে হবে এক্সের। সেটা কীভাবে, এক্স ট্রান্সপোজ কীভাবে বের করতে হয়, এক্স ট্রান্সপোজ করার ক্ষেত্রে ম্যাট্রিক্সের কলামগুলোকে রোতে সোয়াপ করতে হবে। দেখেন আমাদের এক্সের মান ছিল কি, এগুলো এক্সের মান ছিল যে বাই ডিফল্ট 1 ধরলাম, এটা x1 এর মান, এটা x2 এর মান, তাই না। তো টি মানে টি বা এক্স ট্রান্সপোজ কীভাবে বের করবো, জাস্ট কী হবে, আমাদের যে কলামগুলো সেগুলো রোতে সোয়াপ হয়ে যাবে। দেখেন এই যে ফার্স্ট কলামটা 1 1 1 এটা রোতে চলে গেছে 1 1 1। আবার দেখেন সেকেন্ড যে কলামটা 1 2 3 এটা রোতে চলে গেছে 1 2 3। আবার দেখেন 2 1 3 এটা আমাদের কলাম ওয়াইজ আছে, এটা রোতে চলে গেছে 2 1 3। ক্লিয়ার, জাস্ট এটাই হচ্ছে ট্রান্সপোজ, আর কোনো কাজ নাই এখানে। স্টেপ 2তে স্টেপ 2 কাজও কিন্তু হয়ে গেল, খুবই ইজি, তাই না। এবার স্টেপ 3তে কী করতে হবে, স্টেপ 3তে হচ্ছে এই যে ট্রান্সপোজ যেটা বের করলাম এবং আগের যে এক্সটা ছিল সেটাকে গুণ করতে হবে। কেন গুণ করতে হবে, এই যে ফর্মুলা আমরা জাস্ট কী করছি, ভেঙে ক্যালকুলেশন করছি। প্রথমে এক্স বের করলাম, এরপরে এক্সের ট্রান্সপোজ বের করলাম, এখন এটাকে গুণ করব, পরবর্তীতে সম্পূর্ণটার আবার ইনভার্স করব, করে আবার এক্সটি ওয়াই বের করে সেটার সাথে গুণ করে পুরো মানে ক্যালকুলেশনটা আমরা শেষ করব, ঠিক আছে। আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি ভেঙে ভেঙে, যাতে ভুল না হয়। তাহলে এখন কী করছি, আমরা এক্স ট্রান্সপোজের সঙ্গে এক্সকে গুণ করব। তাহলে এক্স ট্রান্সপোজ কত পাইছি আমরা, এইটা লিখে নিলাম, আর এক্সের মান কত পাইছিলাম এইটা, এটাকেও লিখে নিলাম। জাস্ট গুণ করলে কী হয়, ম্যাট্রিক্স গুণ, নর্মাল যে ম্যাট্রিক্স গুণ সেরকমভাবে করলে 3 6 6 6 14 13 6 13 14 এই মানগুলো আমরা স্টেপ 3তে এক্স ট্রান্সপোজ ইন্টু এক্স করলে পেয়ে যাচ্ছি মাল্টিপ্লিকেশন করার ফলে। এবার স্টেপ 4 কাজ কি, এই যে এক্স ট্রান্সপোজ টি ইন্টু এক্স এটাকে আমরা কী করবো, ইনভার্স করবো। কারণ কি, এই যে আমাদের সূত্রে এই যে দেখেন ইনভার্স আছে, তাই না। ইনভার্সটার জন্য আমরা এখন এটাকে ইনভার্স করব স্টেপ 4। আচ্ছা, এই যে কম্পিউট ইনভার্স অফ এক্স ট্রান্সপোজ টি ইন্টু এক্স। তো এক্স ট্রান্সপোজ টি ইন্টু এক্সটার যে মানটা আমরা পেলাম একটু আগে স্টেপ 3তে, সেই মানগুলোকে আমি লিখে নিয়েছি। এখানে এটাকে ইনভার্স করব। ইনভার্স করার ক্ষেত্রে আপনার ক্যালকুলেটর ইউজ করে খুব ইজিলি সেখান থেকে
ইনভার্স করতে পারবেন 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে, জাস্ট ক্যালকুলেশনটা করে নেবেন। ঠিক আছে, তো হয়ে গেল স্টেপ 4-এর কাজ। স্টেপ 5-এর কাজটা কি? স্টেপ 5-এ দেখেন, তাহলে আমাদের এই পোর্শনটুকুর কাজ দেখেন, এক্স ট্রান্সপোজ টি বের করলাম, এক্স বের করলাম, এই দুটা গুণ করলাম, আবার এটা ইনভার্সও বের করলাম, তাহলে এই মানে পোর্শনটুকু আমাদের শেষ, তাই না? এখন কাজ কি? এক্স টু দি পাওয়ার টি ইন্টু ওয়াই। তো এক্স ট্রান্সপোজ টির মান তো আমরা জানি, ওয়াইয়ের মানও কোশ্চেনে দেওয়া আছে, তাই না? জাস্ট আমরা এখন সেই কাজটাই করবো, যে দেখেন এটা ক্যালকুলেশন করব। তাহলে এক্স ট্রান্সপোজ টির মান আমরা জানি, সেটা হচ্ছে এইটা, অর্থাৎ এক্স ট্রান্সপোজ টি কোথায় পেয়েছি? এটা, এই যে এই মানটা স্টেপ 2-তে, এই মানটাকে আমরা কী করবো এখন? এই মানটাকে আমরা এখন বসিয়ে দিব, এবং এই যে দেখেন ওয়াইয়ের যে মানটা, এই যে ওয়াইয়ের মানটা, এটাকে আমরা এখন গুণ করব। ঠিক আছে, জাস্ট দুটো মান বসিয়ে দিলাম এবং ম্যাট্রিক্স গুণ করছি, গুণ করার পরে আমরা এই মানগুলো পেয়ে গেলাম। তো স্টেপ 5-এও স্টেপ 5-এ সবগুলো মানকে আমরা পেয়ে গেছি। আচ্ছা, এরপরে স্টেপ 5-এ করার পরে কী হচ্ছে দেখেন, আমাদের সবগুলো মানে কিন্তু আমরা পেয়ে গেছি। দেখেন এই পোর্শনটুকুর মানও পেয়ে গেছি, এই পোর্শনটুকুর মানও পেয়ে গেছি, তাই না? তাহলে কী করবো? আমরা খুব ইজিলি মানগুলো বসিয়ে বিটার মানটা ক্যালকুলেশন করতে পারবো। তো প্রথমে আমরা কী করবো? বিটার মানটা ক্যালকুলেশন করবো স্টেপ 6-এ, বিটা 0-এর ক্ষেত্রে কী হবে? ওই যে আমাদের যে প্রথম মানগুলো, অর্থাৎ ইনভার্স করার পরে আমরা যে মানগুলো পেয়েছি, সেই মানগুলোকে এখন আমরা কী করবো? বিটার জায়গায় ইউজ করবো, অ্যাপ্লাই করবো, অর্থাৎ 3.00 ইন্টু 21 কোথা থেকে আসছে? যে প্রথম যে মানটা সেটা, এইটা গুণ এইটা, ক্লিয়ার? এরপর হচ্ছে প্লাস, আবার এইটা -0.67 ইন্টু 47, এই দেখেন, প্লাস আবার -0.67 ইন্টু 46, এই দেখেন লিখে নিলাম। জাস্ট প্রথম মানে কলামের সাথে, মানে কলাম তো একটাই, এখানে কলাম একটাই, এর সঙ্গে প্রথম রোটা জাস্ট গুণ করছি, গুণ করে তাদের টোটাল সাম বের করছি। ঠিক আছে, আর অন্য কিছুই না। বিটার 0-এর ক্ষেত্রে বিটা 0 হয়ে গেল। বিটা 1 কী হবে? এবার সেকেন্ড রো আর এই কলামটা প্রতিটার সঙ্গে প্রতিটা গুণ হবে এবং যোগ হবে, সাম হবে, ক্লিয়ার? বিটা 2-এর ক্ষেত্রে কী হবে? আবার থার্ড রোটা এবং এই কলামটা, অর্থাৎ স্টেপ 4-এর যে ইনভার্সের মান এবং স্টেপ 5-এর যে টোটাল আউটপুটটা পেলাম আমরা, সেটার সঙ্গে জাস্ট কী করছি? গুণ করে সাম করছি, ক্লিয়ার? করার পরে আমরা বিটা 2-এর মানটাও পেয়ে যাব। এরপর হচ্ছে ফাইনাল আউটপুটে কী হবে আমাদের? আমরা মূল যে সূত্রটা সেটা জানি, y = বিটা 0 প্লাস বিটা 1 ইন্টু এক্স প্লাস বিটা 2 ইন্টু x2। ঠিক আছে, এই সূত্রটা দেখেন আমরা প্রথমে দেখে আসছি, এই যে এই সূত্রটা, কনফিউজড হবে না। ঠিক আছে, এই সূত্রটাকে জাস্ট বসিয়ে দিলাম। এখন কী হবে? জাস্ট মানগুলো বসাবো। বিটা 0-এর মান আমরা জানি, বিটা 0-এর মান এটা ক্যালকুলেশন করলে আসছে 0.69, প্লাস বিটা 1-এর মান আমরা জানি, এই যে বিটা 1-এর মান হচ্ছে এইটা, ইন্টু x1। বিটা 2-এর ক্ষেত্রে কী হবে? বিটা 2-এর ক্ষেত্রে মান জানি, এটা হচ্ছে 1.24 ইন্টু x2। এখন কথা হচ্ছে এই 1 আর 2 কোথা থেকে আসলো? এই 1 আর 2 আসছে আমাদের যে কোশ্চেনটা দেওয়া ছিল সেই কোশ্চেন থেকে। আমি x1-এর জন্য 1-কে নিচ্ছি, x2-এর জন্য 2-কে নিচ্ছি। আমাদের দেখি যে আমাদের আউটপুট 5-এর কম বেশি বা কীরকম আসে, সেটা চেক করার জন্য আমি নিচ্ছি মানটাকে। ঠিক আছে, তো আমি 1 আর 2-কে নিচ্ছি, x1 হচ্ছে 1, x2 হচ্ছে 2। তো এটা ক্যালকুলেশন করার পরে আসছে 5.41। এখানে আমাদের আগে কত ছিল? আগে ছিল হচ্ছে y5, এখন কত আসছে? এখন আসছে হচ্ছে 5.14, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ওই মডেলটাকে ট্রেন করার পরে তার ইররের পরিমাণ খুবই সামান্য, তাই না? জাস্ট কিছু পয়েন্ট। এরকমভাবে যদি আপনারা চান যে আমি 6-এর জন্য, মানে y-এর মান 6-এর জন্য ক্যালকুলেশন করবো, সেক্ষেত্রে x1-এর মান 2 ধরবেন, x2-এর মান 1 ধরবেন, জাস্ট এই জায়গাটায় চেঞ্জ হবে। এই যে x1-এর মান 2 হবে, x2-এর মান 1 হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি y-এর জন্য যেটা ক্যালকুলেশন করতে চান, সেখানে x1 x2 যেটার মান নিয়ে কাজ করবেন, সেটার জন্য x1 x2-এর মানটাকে নিয়ে নেবেন। তো এটুকু জাস্ট ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। তো হোপফুলি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি খুব ইজিভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে প্রসেস আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য। তারপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার কাছে আবার হাজির হয়ে যাব। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।